উনি তো সুস্থই। ধনকরের অবসর প্রসঙ্গে মন্তব্য মমতার, বিজেপিকে বিঁধছে কংগ্রেস। রাজ্য সভাপতি হয়ে দিল্লিতে শাহী দরবারে শ্রমিক, আগামী মাসেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। বেড়েই চলেছে বাতিল ভোটারের সংখ্যা, বিহারের তালিকা থেকে বাদ 52 লক্ষ, পরিসংখ্যান দিল কমিশন। বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাস, রবি ঠাকুরের বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু মমতার। ভুয়ো জব কার্ড বাতিলে দেশের শীর্ষ যোগী রাজ্য, অনেক পিছনে বাংলা, কাজ বন্ধ নিয়ে কেন্দ্রকে তুলোধনা তৃণমূলের। অবিলম্বে বাংলা এনআরসি কার্যকর করার দাবি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। ফের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। ঝগড়ার মাঝেই স্ত্রীকে গুলি করে খুন, পালিয়েও শেষ রক্ষা হলো না স্বামীর। চাকরি দেওয়ার টোপে ভিন রাজ্যে নারী পাচার, পুলিশি অভিযানে এনজেপি থেকে উদ্ধার 56 জন যুবতী। ফের জোড়া নিম্নচাপের কাঁটা বঙ্গে, চলতি সপ্তাহে ফের ভাসতে পারে একাধিক জেলা। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে 56 জনের নামে চিঠি বাংলায়, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার। বাংলা ভাষা রক্ষা করার উনি কে? মমতাকে অতীত মনে করিয়ে খোঁচা শুভেন্দুর। রেশন ভোটার আধার জোটে আপত্তি, এবার কমিশনের মুখোমুখি তৃণমূল। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের শাসক দলের নিশানায় তিনি। বাংলা বললেই বাংলাদেশী হিসেবে দাগিয়ে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার অভিযোগেও কাঠগড়ায় তার মন্ত্রক। তবে এসব টানাপোড়েনের মধ্যেই ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আমন্ত্রণে সম্ভবত সাড়া দিতে চলেছেন শাহ। আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদা করে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রমিক রাজ্য সভাপতি হওয়ার পর শাহের সঙ্গে এটাই প্রথম সাক্ষাৎ তার। শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্রমিক। সম্ভবত আগামী মাসেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাবেশের পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন বলেই তিনি জানিয়েছেন। এমনটাই গেরুয়া শিবির সূত্রে খবর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসা শুরু করেছেন। মাত্র 7 সপ্তাহের ব্যবধানে জোড়া সভা করেছেন তিনি। এবার শাহকেও বাংলার ভোট ময়দানের শাসক শিবিরের বিরুদ্ধে জনমত গড়তে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির। সূত্রের দাবি, ভিন রাজ্যে যে হিন্দু, বাঙালি বা প্রকৃত ভারতবাসী আক্রান্ত হচ্ছে না, অনুপ্রবেশকারীরাই আক্রান্ত হচ্ছে, সেটা বঙ্গবাসীকে বোঝাতে চায় বিজেপি, যাতে তৃণমূলের বাংলা ভাষার উপর আক্রমণের ন্যারেটিভের জবাব দেওয়া যায়। সে কারণেই কেন্দ্রীয় নেতৃত্বকে লাগাতার বাংলায় আনার চেষ্টা হচ্ছে। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গ সফরকে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপির কেন্দ্রীয় নেতারা পরিযায়ী এবং তাদের বাংলায় ডেলি প্যাসেঞ্জারি কোনো কাজ দেবে না বলেই মনে করছে তৃণমূল। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে আকস্মিকভাবেই উপরাষ্ট্রপতির পদে জগদীপ ধনকরের ইস্তফার নেপথ্য কারণ নিয়ে জল্পনা তুঙ্গে। স্বাস্থ্যের অবনতি নাকি অন্য কিছু, তা নিয়ে এখনই তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য না করলেও গোটা বিষয়টিতে তীক্ষ্ণ নজর রাখছেন দলের শীর্ষ নেতৃত্ব। গতকাল নবান্নে বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এখনই এই বিষয়ে কিছুই বলবো না, আমাদের সংসদীয় দল আছে, ওরা বলবে। তবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের স্বাস্থ্য ঠিকই আছে বলে আমার মনে হয়। বাকি বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তৃণমূল নেত্রীর কথার প্রতিধ্বনি এদিন শোনা গিয়েছে দিল্লি ও কলকাতায় তৃণমূল নেতাদের মুখেও। দিল্লিতে সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, উনি অসুস্থ হয়ে থাকলে দ্রুত আরোগ্য কামনা করছি। তবে স্বাস্থ্যের কারণেই ধনকরের ইস্তফা তত্ত্বেও যে তিনি সহমত নন, তাও কার্যত ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও বলেন, ধনকরের ইস্তফা নজিরবিহীন। যদি অসুস্থ থাকেন তবে দ্রুত আরোগ্য কামনা করছি, তাহলে নিশ্চয়ই তিনি মেডিকেল পরীক্ষা নিরীক্ষার জন্য ভর্তি হবেন। পরবর্তী কয়েকদিন নানান চিকিৎসা করাবেন বলেই আমার বিশ্বাস। কংগ্রেস অবশ্য সরাসরি এই নিয়ে বিজেপিকে বিঁধছে। বর্ষিয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম বলছেন, ধনকর বিজেপির বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করেছিলেন। বিজেপি নেতৃত্ব তার উপর আস্থা রাখতে পারছিল না, তাই ধনকরকে যেতেই হতো। চিদম্বরমের কথায়, দরকার পড়লে মোদী সরকার যে কাউকেই বন্ধু বানিয়ে ফেলতে পারে, দরকার ফুরোলে আবার ছুঁড়ে ফেলে দেয়। ঠক বাস্তে গাঁও যার।
বিহারের মোট ভোটারের 6.5% ভুয়ো। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে অন্তত 52 লক্ষ ভোটারের। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই 52 লক্ষ ভোটারকেই তাদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটারের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দিচ্ছেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্রও জমা দিতে হবে। কমিশন সূত্রে খবর, ওই ফর্ম বিলি করতে গিয়ে বুথ অফিসাররা বহু ভোটারের হদিশই পাননি। যারা ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তাদের মধ্যে অনেকে আবার একাধিক জায়গায় আবেদন করেছেন। বহু ভোটার মৃত, অথচ তাদের নাম বাদ যায়নি। কমিশন সূত্রে খবর, মোট 52 লক্ষ ভোটার নিজেদের রেজিস্টার ঠিকানায় থাকেন না। এই 52 লক্ষের মধ্যে 18.6 লক্ষ মৃত, অথচ তাদের ভোটার কার্ড বাতিল হয়নি। 26.1 লক্ষ ভোটার অন্য এলাকায় চলে গিয়েছেন। 7.5 লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোট দেওয়ার আবেদন করেছেন এবং 11,000 ভোটারের কোনো খোঁজই মেলেনি। এ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে মোট 7.68 কোটি ফর্ম এ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছেন আধিকারিকরা। আরও 2.70% ফর্ম সংগ্রহ করা বাকি। এদিকে প্রায় 6.62% ভোটারের হদিশই পাওয়া যাচ্ছে না। আগামী 25শে জুলাই ফর্ম জমা দেওয়ার শেষ দিন। সেদিনের মধ্যে ফর্ম জমা না পড়লে এই ভোটারদের বাতিল করা হবে বলে জানা গিয়েছে। বাংলার বিরুদ্ধে বিজেপি বিদ্বেষমূলক আচরণ করছে। বিজেপি শাসিত রাজ্য থাকা বাঙালিদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হয়েছেন। এবার বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 28শে জুলাই বোলপুরের প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন জননেত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু মমতার। বাংলা ভাষা ও বাঙালিদের উপর বিজেপি বিদ্বেষ দেখা যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। বাংলায় কথা বলার অভিযোগে বাংলাদেশি দাগিয়ে জেলবন্দিও করা হচ্ছে বলে অভিযোগ। অত্যাচার করা হচ্ছে তাদের উপরে। সঠিক পরিচয়পত্র থাকার পরেও তাদের অনেককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই কোচবিহার ও ফালাকাটার 2 বাসিন্দার নামে অসম সরকারের তরফে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। সেই বিষয়ে তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে মুখ্যমন্ত্রী অভয় দিয়েছিলেন বাংলায় তিনি এনআরসি চালু হতে দেবেন না। বাংলা, বাঙালি, বাংলা ভাষার উপর বিজেপি আঘাত হানছে বলে অভিযোগ। বাঙালি অস্মিতা রক্ষার জন্য মুখ্যমন্ত্রী আরও একবার পথে নামছেন বলে খবর। চলতি মাসের শেষে বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে জুলাই বোলপুরে প্রতিবাদ পদযাত্রায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বীরভূমের লালমাটি থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ঝড় তোলা হবে বলে মত রাজনৈতিক মহলের। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। বিজেপি ভোটের প্রচার বাংলা ভাষা নিয়ে কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে সভামঞ্চ থেকে বাংলা ভাষায় মাঝে মধ্যে 2-1 লাইন কথা বলেন, কিন্তু বাঙালিদের উপর আক্রমণ নিয়ে কোনো বার্তাই বঙ্গ বিজেপির তরফে নেই বলে অভিযোগ। শুধু তাই নয়, এসবের মধ্য দিয়েই বাংলায় কেন্দ্রীয় সরকার এনআরসি চালুর চেষ্টা করছে বলে অভিযোগ। বাংলার অস্মিতা রক্ষার জন্য নেত্রী ধর্মতলার মঞ্চ থেকে প্রয়োজনে নতুন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল জননেত্রী বলেছিলেন, বাংলা ভাষার উপর আক্রমণ, বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কি খাবে তা নিয়েও বলে দেবে ওরা। জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে। মাতৃভাষা রক্ষায় দলের জনপ্রতিনিধিদের নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দিলেন। বিবিধের মাঝে মহান মিলনের বাংলায় সব ভাষাভাষীর মানুষকে নিয়ে শনি রবিবার মিছিল মিটিংয়ের কথা বললেন তিনি। আর এবার বোলপুর থেকে তিনি ভাষা আন্দোলন শুরু করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ও বাংলা ভাষার অহংকার, গর্ব। তার কবিতা লেখার মাধ্যমে গোটা বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দিত হন। শান্তিনিকেতন থেকে ভাষার দক্ষতা, কৃষ্টি নিয়ে চর্চা চলছে বারবার। আর সেই লাল মাটির থেকেই ভাষা আন্দোলন শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন বঙ্গে বন্ধ 100 দিনের কাজ, অথচ কেন্দ্র সরকারি পরিসংখ্যানই বলছে দুর্নীতির প্রশ্নে বাংলার থেকে অনেক এগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি। অন্তত ভুয়ো জব কার্ডের সংখ্যার নিরিখে বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলার চেয়ে অনেক এগিয়ে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভুয়ো জব কার্ড বাতিলের সবচেয়ে প্রথমে নাম রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের। 100 দিনের কাজের ভুয়ো জব কার্ডের সংখ্যা জানতে চেয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে
পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে 2022 থেকে 23 অর্থবর্ষে উত্তরপ্রদেশে যেখানে বাতিল হয়েছে 2,99,354টি জব কার্ড, সেখানে বাংলায় বাতিল হয়েছে মাত্র 5,263টি জব কার্ড। 2023 থেকে 24 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল 1,47,397টি জব কার্ড, বাংলায় সেখানে বাতিল হয়েছে 719টি জব কার্ড। 2024 থেকে 25 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয় 3,421টি জব কার্ড, বাংলায় বাতিলের সংখ্যা ছিল মাত্র 2টি। উত্তরপ্রদেশ তো বটেই, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান সহ বহু বিজেপি শাসিত রাজ্যে জব কার্ড বাতিলের সংখ্যা বাংলার চেয়ে বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুর্নীতির এই চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও এই রাজ্যগুলিকে বহাল তবিয়তে 100 দিনের কাজ হচ্ছে, কিন্তু বাংলায় 2022 থেকে 23 অর্থবর্ষ থেকে বরাদ্দ বন্ধ করে রেখেছে কেন্দ্র। কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই পরিসংখ্যান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। রাজ্যের শাসক দলের প্রশ্ন, অন্য রাজ্যেও তো ভুয়ো জব কার্ড ছিল, বাংলার চেয়ে তা বহুগুণ বেশি, তাহলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ না হলে বাংলায় কেন বন্ধ করে রাখা হয়েছে ভুয়ো জব কার্ড বাতিলের পরিসংখ্যান? সর্বশেষ বছরে বাংলায় মাত্র 2, উত্তরপ্রদেশে 3,421। সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে 3 বছরের তালিকায় ছিলেন কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রী। সংসদের ডবল ইঞ্জিন সরকারের পরিসংখ্যানগুলো দেখুন। পশ্চিমবঙ্গে অবিলম্বে এনআরসি কার্যকর করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। গতকাল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। মামলা দায়ের হতেই আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে এর আগে এনআরসি বিষয়ে কোনো মামলা দায়ের হয়েছে কিনা। শুনানি হতে পারে চলতি সপ্তাহে শুক্রবার। এদিন মামলাকারীরা দাবি করেন দেশের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে, বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে। মহিলাদের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা ও সমাজের সামগ্রিক স্থিতাবস্থার উপর এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে বলে মামলায় দাবি করা হয়েছে। তার দাবি, বাংলায় অবিলম্বে এনআরসি চালু প্রয়োজন। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এনআরসির নামে দেশের একাংশের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না, এই বার্তাও আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও সংসদের ভিতরে ও বাইরে এনআরসি ইস্যুতে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদরা। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও এনআরসি ইস্যুতে সুর চড়ান মমতা। এসবের মাঝে এনআরসি চালুর দাবিতে হাইকোর্টে দায়ের হলো মামলা। স্বামী বাড়ি ফিরতেই স্ত্রীর সঙ্গে শুরু হয়েছিল অশান্তি। সেই অশান্তি চলাকালীনই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় ওই মহিলার। মৃতার নাম মহিলা বিবি। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। পুলিশ অভিযুক্ত হায়দার শেখকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দম্পতির বাড়ি নাকাশিপাড়ার কালীর বাঁশ এলাকায়। বেশ কয়েক বছর আগে হায়দারের সঙ্গে বিয়ে হয়েছিল মহিলা বিবির। হায়দার আলী একাধিক অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ। পুলিশের খাতায় তার নামও আছে বলে খবর। বিভিন্ন জায়গায় ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। গতকাল সোমবার রাতে ওই ব্যক্তি বাড়িতে ফিরছিলেন। রাতেই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ, ঝামেলা চলাকালীন ওই ব্যক্তির সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি চালিয়ে দেয়। ঘরের ভিতরেই লুটিয়ে পড়েছিলেন স্ত্রী। এদিকে ওই ঘটনার পরেই পালিয়ে যান অভিযুক্ত। প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছায়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়। নিতান্তই ঝগড়ার সময় গুলি করে খুন, নাকি খুনের পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। চাকরি দেওয়ার নাম করে মানব পাচারের ছক বানচাল রেল পুলিশের। 56 জন তরুণীকে উদ্ধার করার পাশাপাশি 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি ও আরপিএফ। পরে তাদের পরিবারের হাতে তাদের তুলে দেওয়া হয়। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ফ্র্যাঞ্চাইজি নিয়ে তার আড়ালেই চলছিল নারী পাচার। নিউ জলপাইগুড়িতে 56 জন যুবতীকে উদ্ধার করার পর এই তথ্য সামনে আসে রেল পুলিশের হাতে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা প্রকল্পের আড়ালেই চলছিল এই অপরাধ। শহরের ইস্টার্ন বাইপাস এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অফিস বানিয়ে সেখান থেকেই চলছিল চক্রের কাজকর্ম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে কি ফের সক্রিয় নারী পাচার চক্র? জানিয়ে উত্তর খুঁজতে শুরু করেছে রেল পুলিশ। গতকাল রাতে এনজেপি স্টেশনে এমন ঘটনায় হতবাক সকলে। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের পুলিশ জানতে পেরেছে মোবাইল প্রস্তুতকারক সংস্থায় কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কয়েকটি এলাকা থেকে ওই 56 জন যুবতীকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ওই যুবতী
ও তাদের পরিবার সদস্যদের জানানো হয়েছিল কাজের জন্য তাদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল রাত 9টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় একসঙ্গে এতজন যুবতীকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা কোথায় যাচ্ছে জানতে চাইলে যুবতীরা জানায় তারা বেঙ্গালুরুতে যাচ্ছে, কিন্তু ওই যুবতীরা এমজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে ওঠায় সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। এরপরেই তাদের ট্রেন থেকে নামানো হয়। ওই যুবতীরা জানায় ভাটপাড়া এলাকার বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির বাসিন্দা চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন। এরপরেই আটক করা হয় ওই দুজনকে। তাদের কথাতে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় দুজনকে। 56 জন যুবতীকে ট্রেন থেকে নামিয়ে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকেরা এনজেপি এলে তাদের হাতে যুবতীদের তুলে দেওয়া হয়। এদিন সাংবাদিক সম্মেলন করে রেল পুলিশের ডিএসপি পারিজাত সরকার বলেন, তরুণীদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হচ্ছিল। হোটেল ম্যানেজমেন্টের কোর্স করালেও একটা ইলেকট্রনিক কোম্পানিতে কাজ দেবে বলে নিয়ে যাওয়া হচ্ছিল। আর উদ্ধার হওয়া যুবতীরা কোনো সঠিক তথ্যই দিতে পারছিলেন না। তাতেই আমাদের সন্দেহ হয় যে এদের পাচার করা হচ্ছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের 6 দিনের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পর আরও বিস্তারিত জানা যাবে গোটা ঘটনার। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির সাথে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের বেলায় তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলের ভূমিধসের সম্ভাবনা থাকায় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। মালদা এবং 2 দিনাজপুর জেলায়ও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম থাকবে, তবে আর্দ্রতা এখানেও অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় বজ্রপাতের প্রবণতা বেশি থাকবে। তাই সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চাষিদের মাঠে কাজ করার সময় সতর্ক থাকার কথা বলা হয়েছে। নিচু এলাকার মানুষদের জল জমার বিষয়েও সতর্ক করা হয়েছে।